ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। গত ক্লাসে আমরা র্যান্ডম কী বলে টেস্ট অফ হাইপোথিসিসের কতগুলো ফর্মুলা শিখেছি, যেগুলোকে আমরা স্ট্যাটিস্টিক বলি। স্ট্যাটিস্টিক্স না, কিন্তু স্ট্যাটিস্টিক। হ্যাঁ, অর্থাৎ টি দিয়ে একটা ফর্মুলা শিখেছি, জেড দিয়ে একটা ফর্মুলা। সেক্ষেত্রে আবার আরও শিখেছি এনের মান যদি বড় হয় তাহলে কোনটা ব্যবহার করব, এনের মান ছোটো হলে কোনটা ব্যবহার করব, সিগমা স্কোয়ার জানা থাকলে কি করব, না জানা থাকলে কি করব, এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো আমি ডিসকাস করেছি। নতুন করে আসে এখানে যাচ্ছি না। আজকে আমি উদাহরণের মাধ্যমে দেখাবো যে কোন প্রেক্ষিতে কোন ফর্মুলাটাকে আমরা ব্যবহার করি। এরকম আমি 2-3টা স্যাম্পল দেখাই দেবো, বাকিগুলো তোমরা পরে ওই জিনিসগুলো ওই মানে গত ক্লাসের ক্লাস 31 যদি ভালো করে ফলো করো, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। আসো এখানে দেখো, আমরা একটা স্যাম্পল নিয়েছি, এই র্যান্ডম স্যাম্পল অফ 10 পার্সন, 10 জন ব্যক্তির উপর একটা স্যাম্পল নিয়েছি। আর সিলেক্টেড অ্যান্ড দেয়ার লেভেল অফ এডুকেশন ইজ রেকর্ডেড। লেভেল অফ এডুকেশনটা রেকর্ড করা হয়েছে। দ্য স্যাম্পল অবজারভেশনগুলো বলেছে 5, 2, 0, 4, 16, 14, 10, 10, 6, 5। এগুলো হলো স্যাম্পল অবজারভেশন, অর্থাৎ ডেটা যেটাকে বলি, এক্সের ভ্যালু। হ্যাঁ, আমরা যে স্যাম্পল নিয়েছি সেই স্যাম্পলের ভ্যালুগুলা 10টা নিয়েছি। এখন আমরা কি বলতে পারি, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য অ্যাভারেজ স্কুলিং ইয়ার্স অফ দ্য পারসন ইন পপুলেশন ইজ 5? অর্থাৎ এই স্যাম্পল থেকে যে মিনটা পাবো, অ্যাভারেজ স্কুলিং ইয়ার্স, সেটা কি 5? আমরা কি বলতে পারি 5? আচ্ছা দেখো, আমরা বলি, আমরা হাইপোথিসিসের মাধ্যমে এটা পরীক্ষা করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা কি করব, ধরে নেই অ্যাজাম্পশনস X is a normal distribution with mean mu and variance sigma square, where sigma square is unknown. ঠিক আছে, তাহলে কি গেলে এখন দেখো, দ্য টেস্ট হাইপোথিসিস টেস্ট না, দ্য হাইপোথিসিস টু বি টেস্ট, দ্য হাইপোথিসিস টু বি টেস্ট। কীভাবে টেস্ট করব আমরা ধরে নিব নাল হাইপোথিসিস মিউ ইকুয়াল টু মিউ 0, দ্যাট ইজ 5, এগেইনস্ট অল্টারনেটিভ হাইপোথিসিস মিউ নট ইকুয়াল টু মিউ 0। তাই তো, এই নট ইকুয়াল টু মিউ 0 মানে কি, টু টেল টেস্ট, তাই না? আমরা বলেছি না, ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম টার্মস পড়তে গিয়ে। নট ইকুয়াল টু মানেই হচ্ছে টু টেল টেস্ট। এখন দেখো, এখন আসো, যেহেতু বলেছে সিগমা স্কোয়ার আননোন, আবার একটা স্যাম্পল সাইজও আমাকে দিয়ে দিয়েছে, স্যাম্পল নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে সিগমা স্কোয়ার যদি আননোন হয় তাহলে আমরা স্যাম্পল সাইজ থেকে মিন এবং ভ্যারিয়েন্স বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারবো, দ্য স্যাম্পল মিন এক্স বার ইকুয়াল টু, আমরা কি জানি, সাম অফ এক্স আই বাই এন। এখানে এইগুলো যোগ করলে আসবে হলো 72। তোমরা করে দেখতে পারো, এন আছে আমার 10, তার মানে স্যাম্পল মিন হচ্ছে আমার 7.2। আর স্যাম্পল ভেরিয়েন্সকে আমরা এস স্কোয়ার দিয়ে ডিফাইন করি, 1 মাইনাস এন মাইনাস 1 সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এইটাকে করলে আমরা পাবো হলো 23.96। এটা ক্যালকুলেশন করে তোমরা বের করে নিতে পারবা এই ডাটার অধীনে, কারণ তোমরা নর্মাল ভেরিয়েন্স কীভাবে বের করে এটা 9-10 শিখে ফেলেছো, স্কুল লাইফেই শিখেছো। ওইটা একটু রিভিউ করে নিলে তোমরা এটা বের করতে পারবে। আমি এখন করতে গেলে অনেক এলোভেরেটলি হয়ে যাবে, আমি যেন গেলাম না। তাহলে কি হলো, আমরা এক্স বার আর এস স্কোয়ারের মান পেলাম। এখন দেখো, আমার এনের মান কত, 10, অর্থাৎ এন ইজ স্মল নট লার্জ, লেস দ্যান 30।
আর আমাকে বলেছে যে আমি সিগমা স্কোয়ার জানি না। এই ক্ষেত্রে আমি কি করব? তখন আমার টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে? দ্য টেস্ট স্ট্যাটিস্টিক অ্যাবাউট মিন না কী হবে? টি স্টুডেন্ট টি ইকুয়াল টু হবে এক্স বার মাইনাস মিউ জিরো এস বাই √n। মনে আছে? মনে আছে? মনে না থাকলে প্রিভিয়াস লেকচারটা দেখে নিবে। এখন দেখো এক্স বার কত পেয়েছি আমি? এক্স বার পেয়েছি আমি 7.2। আর মিউ জিরো আমাকে কত বলেছিল? মিউ জিরো বলেছিল 5। এস কত পেয়েছি? 23.96। আর √n এন কত পেয়েছি? 10। এইটা ক্যালকুলেশন করার পরে ক্যালকুলেটর দিয়ে তোমরা ক্যালকুলেশন করে ফেলবে, সেক্ষেত্রে তোমরা দেখবে 1.42 আসে। এখন আসো, এটা হলো আমার যে মানে ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দিয়েছে, তার প্রেক্ষিতে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমি বের করে ফেললাম। এখন আসো আমি তুলনা করব কার সাথে? আমরা জানি যে যদি কখনো কোনো প্রবলেমে লেভেল অফ সিগনিফিক্যান্স দেয়া না থাকে, তখন আমরা তাকে 5% লেভেল অফ সিগনিফিক্যান্স ধরে নিই। 5% লেভেল অফ সিগনিফিক্যান্স ধরে নিব। আর এনের মান কত আছে? 10। আমরা জানি যে এনের মান ডিগ্রিজ অফ ফ্রিডমে n-1 হয়, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। এখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুর মধ্যে আমার একটা প্যারামিটার থেকেই যাচ্ছে মিউ জিরো। হ্যাঁ, এই জন্য আমার n-1 ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, এটা ডিগ্রিজ অফ ফ্রিডম। আর 5% লেভেলে 9 ডিগ্রিজ অফ ফ্রিডমে টি এর ভ্যালুটাকে আমরা ক্যালকুলেটর থেকেও বের করতে পারবো, বা যে কোনো পরিসংখ্যানের বইয়ের পিছনে দেয়া আছে। আমাকে দেখতে হবে ডিগ্রিজ অফ ফ্রিডম কত আর লেভেল অফ সিগনিফিক্যান্স কত। দেখা গেছে যে এই ক্ষেত্রে ফ্রম টেবিল টি 9 আর হলো 0.5, 5% লেভেলে হলো 0.5, আর ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 9, হলো কত? 2.262। এটা আমি কোথা থেকে পাবো? টেবিল থেকে। এখন দেখো এই যে টি, এই টিটা কি হচ্ছে? টি এর মান হচ্ছে আমার 1.42। এই টি এর ভ্যালুটা লেস দ্যান টি, এই যে টেবিলের যে টি এর ভ্যালুটা পেয়েছিলাম সেইটা। যদি এই টি এর ভ্যালুটা, এই টেবিলের টি এর ভ্যালু, ক্যালকুলেটেড টি ইজ লেস দ্যান টেবুলেটেড টি, এটাকে কী বলে? টেবুলেটেড টি। টেবিল থেকে পেলে সেটা হয় টেবুলেটেড, আর ক্যালকুলেশন করে পেলে সেটা হয় ক্যালকুলেটেড। এখন এই ক্যালকুলেটেড টি মডুলাস নিলাম কেন? এটা নেগেটিভ পজিটিভ যাই আসুক, এটার ভ্যালু একটাই। তো এই ক্যালকুলেটেড টি লেস দ্যান টেবুলেটেড টি, দেন H0 is accepted। বুঝাতে পেরেছি? দেন H0 is accepted। তাহলে কি দাঁড়ালো? আমরা এখান থেকে এই কমেন্টেই আসতে পারি যে এটা হচ্ছে কমেন্ট। আমি এখান থেকে আমি, এটা হলো কমেন্ট, লিখে নিই আগে। এটা হলো কমেন্ট। তাহলে কি দাঁড়ালো? যে টেবুলেটেড ভ্যালু, ক্যালকুলেটেড ভ্যালু, ইফ ক্যালকুলেটেড ভ্যালু ইজ লেস দ্যান, ইফ ক্যালকুলেটেড ভ্যালু ইজ লেস দ্যান টেবুলেটেড ভ্যালু, দেন H0 ইজ রিজেক্টেড, নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। তাহলে দ্য অ্যাভারেজ, এই যে বলেছিল দ্য অ্যাভারেজ স্কুলিং ইয়ার্স অফ দ্য পারসন ইন পপুলেশন ইজ 5, ইট ইজ ট্রু। এই কমেন্টটা এখানে লিখে দিবে তোমরা যে দ্য অ্যাভারেজ schooling years of the persons
is 5. ওকে, তাহলে এই যে আমার অঙ্ক হয়ে গেল। বুঝাতে পেরেছি? তাহলে আমরা কী করলাম একটু রিভিউ করি। প্রথমত আমাদেরকে বলেছে 10% ডেটা দিয়ে দিয়েছে, একটা স্যাম্পল। সেই স্যাম্পল থেকে স্যাম্পলের মধ্য থেকে বলেছে যে তার একটা পপুলেশন মিনটা দিয়েছে, যে এইটা যে পপুলেশন থেকে এসছে সেই পপুলেশনের একটা মিন দিয়ে দিয়েছে μ0। তারপরে বলেছে যে তুমি কি মনে করো যে যে পপুলেশন থেকে এটা এসছে, এই স্যাম্পলটা এসছে, তার অ্যাভারেজ যে 5 দিয়ে দিয়েছে, ইট ইজ ট্রু। এটা আমাকে জাস্টিফাই করতে হবে। হাইপোথিসিস শুধু জাস্টিফাই করে। ওকে, আমরা কি করব? আমরা ধরে নিলাম যে এই স্যাম্পল পপুলেশনটা একটা লার্জ নাম্বার অফ পপুলেশন এবং সে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে এসছে এবং তার মিন মিউ ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার, আর সিগমা স্কয়ার ইজ আননোন। উই নো what is the value of sigma square, but we know the value of mu which is 5, তাহলে আমি একটা হাইপোথিসিস ধরতে পারি। হাইপোথিসিসটা কি ধরবো? যে H0 নাল হাইপোথিসিস mu equal to mu0, that is 5. mu0 that means estimated বা known value, that is 5. এগেনস্ট অল্টারনেটিভ হাইপোথিসিস বললাম যে না, এটা 5 হবে না। এই তো আমার অল্টারনেটিভ হাইপোথিসিস। লাস্ট ক্লাসগুলোতে এইগুলো আমি অনেকবার ডিসকাস করেছি। এখন যেহেতু সিগমা স্কোয়ার ইজ আননোন, সেহেতু আমি কী করব? আমাকে সিগমা স্কোয়ারের জায়গায় আমাকে এস স্কোয়ারের মান বের করে নিতে হবে, কারণ আমি জানি না হোয়াট ইজ দ্য ভ্যারিয়েন্স। বাট আমার ক্যালকুলেশন করতে গেলে আমি যে স্ট্যাটিস্টিক দিয়ে কাজ করব সেখানে আমার ভ্যারিয়েন্সের মান লাগবে। তাহলে আমি কি করব? যেহেতু আমার ডাটা দেওয়া আছে, আমি সেখান থেকে স্যাম্পল ভ্যারিয়েন্স বের করে নিব। তার আগে আমি স্যাম্পল মিন বের করব, কারণ স্যাম্পল ভ্যারিয়েন্স বের করতে আমার স্যাম্পল মিন লাগবে। স্যাম্পল ভ্যারিয়েন্স বের করে নিয়ে এখন আমি দেখব কোন টেস্ট স্ট্যাটিস্টিকটা এখানে প্রযোজ্য। যেহেতু সিগমা স্কোয়ার আননোন এবং স্যাম্পল সাইজ হচ্ছে স্মল, সেক্ষেত্রে আমি কি করব? আমি স্টুডেন্ট টির যে স্ট্যাটিস্টিকের যে ফর্মুলা আছে আমি সেটা ব্যবহার করব। তোমরা লাস্ট ক্লাসের রুলসটা দেখো, তাহলে ইজি হয়ে যাবে। বের করে আমি এখান থেকে টি এর মানটা বের করব। টি এর মানকে কম্পেয়ার করব হলো টি এর একটা স্ট্যান্ডার্ড টেবুলেটেড মান আছে, যেটা টেবিল থেকেও বের করতে পারবে, ক্যালকুলেটর থেকেও বের করতে পারবে। হ্যাঁ, যেভাবে তোমরা জেড এর মান ক্যালকুলেটর থেকে বের করা শিখিয়েছিলাম আমি নর্মাল ডিস্ট্রিবিউশন পড়াতে গিয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আবার টি এর মানটাও তোমরা ওভাবে বের করতে পারবে, ক্যালকুলেটরের স্ক্রিন দেখলেই তোমরা বুঝবে। কমেন্ট এখন দেখো কি হচ্ছে। যদি ডিগ্রিজ অফ ফ্রিডম হলে এখানে 9, আমরা জানি যে যতগুলো অবজারভেশন থাকে তার থেকে 1 কম, n-1 হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। কেন সেটা বলেছিলাম। আর কোনো লেভেল অফ সিগনিফিক্যান্স যদি দেওয়া না থাকে, তাহলে স্ট্যান্ডার্ড লেভেল অফ সিগনিফিক্যান্স হচ্ছে 5%। সেই 5% লেভেল অফ সিগনিফিক্যান্সে 9 ডিগ্রিজ অফ ফ্রিডমে টেবুলেটেড ভ্যালুটা বলেছে 2.262। এখন কম্পেয়ার করা হয়েছে ক্যালকুলেটেড ভ্যালুর সাথে টেবুলেটেড ভ্যালু। যদি ক্যালকুলেটেড ভ্যালু টেবুলেটেড ভ্যালুর চেয়ে ছোট হয় এক্ষেত্রে তাহলেই একমাত্র নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হবে। দেখা যাচ্ছে ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালুর চেয়ে ছোট, সো নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। অর্থাৎ the average schooling years of the person in population is as 5. ওকে, এই হলো অঙ্ক। এতদিন বসে যা বলেছি তার এই ছোট্ট একটা এরকম করে প্রত্যেকটা প্রবলেমেই যে ইনফরমেশন দেয়া থাকবে, যদি ইনফরমেশনগুলো সঠিকভাবে ধরতে পারো, কোন স্ট্যাটিস্টিক এখানে অ্যাপ্লাই হবে এটা যদি বুঝতে পারো, এবং লেভেল অফ সিগনিফিক্যান্স কী হবে এটা যদি বুঝতে পারো, এটা 1 টেল না 2 টেল সেটা যদি বুঝতে পারো, ডিগ্রিজ অফ ফ্রিডমটা যদি বুঝতে পারো, এই যে টার্মসগুলো যে পড়িয়েছি এতদিন, তাহলেই তুমি দেখবে এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। এখানে জটিলতার কিছু নাই। নেক্সট প্রবলেম দেখো, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি আর কি। দ্য ফাস্টিং ব্লাড সুগার অফ 15 র্যান্ডমলি সিলেক্টেড পেশেন্টস আর গিভেন বিলো। 15 জন পেশেন্টের ফাস্টিং সুগার লেভেলটা নিয়েছে। দেখা গেছে যে এই হলো তার ডেটা, ফাস্টিং সুগার লেভেল নিয়েছে। ধরো এটা যদি এক্স হয় তাহলে এই হলো তার ডেটা। হ্যাঁ, এখন বলছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দ্যাট দ্য মিন অফ পেশেন্টস অফ দ্য পপুলেশন ইজ
110, যে পপুলেশন থেকে এই ডাটাটা নেওয়া হয়েছে, স্যাম্পলটা নেওয়া হয়েছে, তার মিন হচ্ছে 110। এবং বলেছে ইট ইজ নোন দ্যাট দ্য পপুলেশন ভ্যারিয়েন্স ইজ সিগমা স্কোয়ার ইজ 300, অর্থাৎ পপুলেশন ভ্যারিয়েন্সটা নোন। পপুলেশন ভ্যারিয়েন্স ওই যে মানে পপুলেশন, তার ভ্যারিয়েন্সও জানি আমি, তার মিনও জানি, সেটাই বলেছে। তাহলে কি হবে? আর আরেকটা অবস্থান বলেছে যে ইফ সিগমা স্কোয়ার ইজ আননোন। একটা বলেছে যদি সিগমা স্কোয়ার নোন হয় তাহলে এর অবস্থাটা কি দাঁড়াবে, সেটা কি 110 হবে? যে বলেছে এটা কি ঠিক? আরেকটা বলেছে যদি সিগমা স্কোয়ার না জানা থাকতো তাহলে যে মিনটা বলেছে সেক্ষেত্রে এর অবস্থাটা কী হতো। এই দুটো বিষয়ে এটা কনক্লুশন দিতেছে। এখন দুইটা ফ্যাক্টর, তাই না? দুইটা, একটা হলে বলেছে সিগমা স্কোয়ার নোন, আরেকটা বলেছে সিগমা স্কোয়ার আননোন। তাহলে বুঝতে পারছো যে গত ক্লাসে যে কনভারসেশনগুলো আমি করেছি সেই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাকে আগে ধরতে পারতে হবে আমি কোন কন্ডিশন এখানে দেওয়া আছে, সেই কন্ডিশনের বেসিসেই আমাকে টেস্ট স্ট্যাটিস্টিক দিয়ে আমার হাইপোথিসিস টেস্ট করতে হবে, মেজারমেন্ট করতে হবে। তাহলে আসো আমরা ধরে নিচ্ছি যে assume that x is a normal distribution with mean mu sigma কত 300, তাই তো? তাহলে কি দাঁড়াবে? we need to test the hypothesis. We need to test the hypothesis S0 mu equal to mu 0 ধরে নিলাম। এই mu 0 কত? 110 against alternative hypothesis mu 0 মিউ নট ইকুয়াল টু মিউ 0, তাই তো? বললাম যে এক্স, তাহলে এক্স একটা নর্মাল ডিস্ট্রিবিউশন যার ভেরিয়েন্সটা আমি জানি। আমরা টেস্ট করব কি যে মিউ ইকুয়াল টু মিউ 0, মিউ 0-র মান দিয়ে দিয়েছে 110, আর এগেনস্টে আমরা বললাম যে মিউ ইকুয়াল টু নট মিউ 0। ওকে, এখন দেখো আমার যদি সিগমা স্কোয়ার নোন থাকে, ভেরিয়েন্স যদি নোন থাকে, আর মিনও যদি নোন থাকে, তাহলে আমি কোন টেস্টটা ব্যবহার করব? আমরা জানি সেক্ষেত্রে আমরা জেড টেস্টটা ব্যবহার করব। এখানে আমরা তাহলে কি করব? আমরা লিখতে পারি যে এখানে দেখো হেয়ার কি আছে, হেয়ার কি আছে, এন ইকুয়াল টু আছে আমার 15, বাট সিগমা স্কোয়ার ইজ নোন। যদি স্যাম্পল সাইজ ছোটো হয় বাট সিগমা স্কোয়ার নোন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু জেড স্ট্যাটিস্টিক ব্যবহার করি। জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ 0 সিগমা বাই √n, তাই না? এখন দেখো এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে মানগুলো যদি আমি বসাই দিই, এক্স বারটা কোত্থেকে আসবে? এইখান থেকে, ওয়্যার এক্স বার ইকুয়াল টু সাম অফ এক্স আই বাই এন। আমরা এটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হলো 119.07। তো ক্যালকুলেট করে আমি দেখালাম না, আমি আগে করে রেখেছি, সেখান থেকেই বসিয়ে দিলাম। তাহলে এখন মানটা বসাই আমরা। এখানে কি বসবে? 119.07 মাইনাস 110 ডিভাইডেড বাই 300/15, না 15 পুরোটা রুট করে দিলাম, √n। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? এটা টোটাল ক্যালকুলেশন করলে তোমরা পাবে হলো 2.03। এখন দেখো তাহলে এটা কি জেডের ভ্যালু। একটা কথা দেখো, আমরা বলেছিলাম যখন লেভেল অফ সিগনিফিক্যান্সটা পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে যদি কোনো লেভেল উল্লেখ করা না থাকে আমরা 5% লেভেল ধরে নিব। এই 5% লেভেলে জেডের মানটা কত হবে সেটা আমরা কিভাবে এস্টিমেট করব?
আমরা স্ট্যান্ডার্ডাইজ নর্মাল টেবিল থেকে করব বা ক্যালকুলেটর থেকে করব। কিন্তু এখানে একটা কথা আছে, যখন আমি টেস্ট অফ হাইপোথিসিসের এক্সাম্পল নিয়ে কাজ করব, হ্যাঁ, যখন আমি টেস্ট অফ হাইপোথিসিস এক্সাম্পল নিয়ে কাজ করব এবং জেডের ভ্যালু আমি ক্যালকুলেটর থেকে বের করব, ঠিকই আমি যেটা করব, আমি দেখব যে সে কি টু টেইলড আছে না ওয়ান টেইলড আছে। যদি টু টেইল থাকে তাহলে জেড আলফা বাই টু এর ভ্যালু, জেড আলফা বাই টু আমরা এরকম করেছি, দেখো আমরা এরকম মান বের করেছি, জেড আলফা বাই টু 5% লেভেলে জেড আলফা বাই টু এর মান হবে 1.96। 5% লেভেলে জেড টু টেল টেস্টে জেড এর মান হবে 1.96, আর ইয়ের ক্ষেত্রে হবে 1.64, ওয়ান টেলটে হবে 1.6। এই জিনিসটা মনে রাখবে। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, জেডের ভ্যালুটা পাচ্ছি আমরা কোথায়, এই ক্যালকুলেটেড জেড কত পাচ্ছি, ক্যালকুলেটেড জেড পাচ্ছি হলো 2.03, ক্যালকুলেটেড জেড পাচ্ছি 2.03, আর টেবুলেটেড জেড পাচ্ছি 1.96, টেবুলেটেড জেড পাচ্ছি 1.96। তাহলে কি এটা বড় হয়ে গেল আমার এই যে জেডটা ছিল, এই জেড আলফা বাই টু 5% লেভেল অফ সিগনিফিক্যান্সে আমার এই টেবুলেটেড জেডের মানটা চেয়ে বড় হলো আমার ক্যালকুলেটেড জেডের মান। যেহেতু ক্যালকুলেটেড জেডের মান ইজ গ্রেটার দ্যান টেবুলেটেড জেডের মান, সুতরাং ইট ইজ রিজেক্টেড, নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। গতকাল যে আমি টেস্ট দেখাইছি সেখানে কিন্তু আমি বলেছি কোন কন্ডিশনে কি হবে। তাহলে কনক্লুশন কি হলো, যে দ্য মিন অফ পেশেন্ট in the population is not 1/10, তাই তো? অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ ট্রু। হলো, এটুকুন তো বুঝেছো? সহজ অঙ্ক, খুব সহজ, খালি কন্ডিশনগুলো ধরতে পারলেই করতে পারবে। এখন দেখো, যদি এই সিগমা স্কয়ার না জানা থাকতো, যদি না জানা থাকতো তাহলে কি করতাম, ইজ নট নোন। তাহলে আমাকে কি করতে হতো, আমাকে এক্স বার বের করতে হতো। এক্স বার কত পেয়েছিলাম, 119.07। আর কি বের করব, এস স্কোয়ার বের করব। এস স্কোয়ার কীভাবে বের করব, আমরা আগের সেই সূত্র ধরে একই কথা, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটার ভ্যালু ক্যালকুলেশন করে রেখেছি, সেটা আমরা পেয়েছি 287.78। 287 এটা আমরা ক্যালকুলেশন করে রেখেছিলাম, হ্যাঁ সেটা পেয়েছি। তোমরা এটা নিজেরা করে নিবে, যখনই ডাটা দিবে ডাটা থেকে করে নিবে, ক্যালকুলেটর দিয়েও করা যায়, আবার নিজেরা হাতেও করতে পারবে, হ্যাঁ সেটা করে নিবে। তাহলে এস স্কোয়ারের মান আমরা পেলাম। এখন দেখো, আমি যখন সিগমা স্কোয়ার জানবো না, তখন কি কোনটি স্ট্যাটিস্টিক ব্যবহৃত হবে, তখন ব্যবহৃত হবে স্টুডেন্ট টি। স্টুডেন্ট টিতে কী ছিল, এক্স বার মাইনাস মিউ জিরো এস বাই √n, তাই না? এটাকে এস বাই √n দিয়েও লিখতে পারো, আবার তুমি ক্যালকুলেশনের সুবিধার জন্যে এস স্কোয়ার বাই এন হোল রুট করে দিলাম, তাহলেও হবে। তাহলে এখন আমরা মানগুলো বসাই। এক্স বার কত পেয়েছিলাম, 119.07, 119.07 মাইনাস 110, এখানে কত পেয়েছি, √287.78 ডিভাইডেড বাই এন কত, 15। এইটা যখন আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে রেখেছি আমি, সেটা আমি কত পেয়েছি, সেটা পেয়েছি আমি 2.07। তাহলে আমার টেবুলেটেড ভ্যালু কত, ক্যালকুলেটেড ভ্যালু কত, 2.07। এখন আসো, যদি আননোন থাকে এর অবস্থাটা কি হবে, এই টেস্ট অফ হাইপোথিসিসের অবস্থাটা কি দাঁড়াবে। এখন দেখো, টি এর মান এত, আর আমরা কি বলেছি, যদি লেভেল অফ সিগনিফিকেন্স না দেওয়া থাকে তাহলে আমরা টেবুলেটেড ভ্যালুটা কীভাবে পাবো, ফ্রম টেবিল। টি এর মানটা কত হবে, টি ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 14, লেভেল অফ সিগনিফিকেন্স হলো 0.05,
ইকুয়াল টু এটা কত হবে, এই টেবুলেটেড ভ্যালুটা হবে হলো 2.145। এখন দেখো 2.145-এর চেয়ে ছোট হচ্ছে হলো 2.04, অর্থাৎ দ্যাট ইজ ক্যালকুলেটেড ভ্যালু ইজ লেস দ্যান tabulated value. Calculated value is less than tabulated value. তাহলে ক্যালকুলেটেড ভ্যালু ইজ লেস দ্যান, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবুলেটেড ভ্যালুর চেয়ে ছোটো হয়, লেস দ্যান টেবুলেটেড ভ্যালু, তার মানে কি নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। সুতরাং এখানে আমরা লিখতে পারি, একটু মুছে দিলাম, হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি যে নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। সো null hypothesis is accepted। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, যে আমার প্রবলেমে যে বলেছিল যে যদি পপুলেশন ভেরিয়েন্স জানা থাকে সেক্ষেত্রে দেখা গেছে নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়ে গেছে, আর পপুলেশন ভেরিয়েন্স যদি না জানা থাকে স্যাম্পল থেকে যখন ভেরিয়েন্স বের করে ক্যালকুলেশন করলাম তখন দেখা গেল যে নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। দ্যাট ইজ আমাদের যে অ্যাভারেজ পপুলেশন মিন দিয়েছিল 110, দ্যাট ইজ ট্রু। তাহলে এই দুটো প্রবলেম থেকে কি আমরা এই কনক্লুশনে আসতে পারি না যে প্রবলেমের মধ্যে যে ইনফরমেশনগুলো দেয়া থাকবে সেই ইনফরমেশনের সাথে আমি ইতিপূর্বে যে কন্ডিশন দিয়ে যে ফর্মুলাগুলো শিখেছিলাম তার যেটার সাথেই ম্যাচিং হবে আমি সেই ফর্মুলা দিয়ে আমি ক্যালকুলেশনটা করে আমি যে রেজাল্ট পাবো তার সাথে টেবুলেটেড রেজাল্টটাকে আমি কম্পেয়ার করব। আমার স্ট্যান্ডার্ড টেবিলের একটা রেজাল্ট আছে, সেটা টি এর আছে, জেড এর আছে, কাই স্কোয়ারের আছে, এফ এর আছে। এটা যখন তোমরা আরও হায়ার এডুকেশনে যাবে বা এগুলো ক্যালকুলেশন করবে বা প্র্যাকটিক্যালি করতে যাবে তখন জানবে ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। তখন যখন আমি এটা করতে যাব তখন দেখা যাবে যে এই জিনিসগুলো আমরা বের করে তারপরে কম্পেয়ার করব। লেভেল অফ সিগনিফিকেন্স যদি না দেয়া থাকে তাহলে 5%, আর যদি দেয়া থাকে যেটা দেয়া থাকবে সেটার উপরে ভিত্তি করে আমাকে টেবিলের ভ্যালু বের করতে হবে, এবং টেবিলের মধ্যে এই জিনিসগুলো সুন্দর করে দেয়া আছে, বইয়ের পিছনে দেখতে পাবে বা ক্যালকুলেটর দিয়েও করতে পারবে। তাহলে আমরা কি কনক্লুশনে করতে পারি, সো দ্য mean patient of the population is 110। হলো? তাহলে দুইটা প্রবলেম থেকে আমরা তো ধারণা নিতে পারলাম যে আমার প্রবলেমগুলো অনেক সময় দেখবা এই ডাটাটা দেয়া নেই, ডাটা থেকে স্যাম্পল মিন স্যাম্পল ভেরিয়েন্স বলে দিছে। ডাটাটা না দিয়ে এই ডেটার আলোকে যে একটা স্যাম্পল নিয়েছি সেই স্যাম্পলের মিন এত ভেরিয়েন্স এত বলে দিয়ে তারপরে তুমি তখন ওই স্যাম্পল ভেরিয়েন্সকে কিন্তু পপুলেশন ভেরিয়েন্স বলবে না। পপুলেশন ভেরিয়েন্স বা পপুলেশন মিন হলে কথা লেখা থাকবে পপুলেশন কোন পপুলেশন থেকে আসছে, আর যদি স্যাম্পল থেকে বলে সেটাও বলে থাকবে যে ওই পপুলেশনের একটা স্যাম্পল নিয়েছিলাম সেই স্যাম্পলের মিন এত স্যাম্পলের ভেরিয়েন্স এত। যদি অনেক সময় দেখবা ডাটা ঘাবড়ানো কিছু নয়, বলবো ডাটা তো দেয় নাই কোত্থেকে বের করবো, দেখবে প্রবলেমের মধ্যে ওরা বলে দিয়েছে। অর্থাৎ প্রবলেমটাকে যদি তুমি ঠিকমতো ইয়ে করতে পারো, কী বলে এটাকে, প্রবলেমটাকে তুমি ঠিকমতো বুঝতে পারো, হ্যাঁ, রিকগনাইজ করতে পারো যেটা কি বলেছে, কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে, কোথা থেকে আমি রেজাল্টটা পাবো, কি দেয়া আছে, আর যেটা দেয়া নাই সেটা কেমন করে বের করব, এই জিনিসগুলো ধরে কোন স্ট্যাটিস্টিকটা ওখানে অ্যাপ্লাই হবে, এই জিনিসগুলো যখন বুঝতে পারবে তখন দেখবে প্রবলেমগুলো সহজ হয়ে গেছে। আর ইতিপূর্বে যে টার্মসগুলো পড়িয়েছি, ফর্মুলাগুলো পড়িয়েছি, এই জিনিসগুলো খুব ভালোভাবে শিখে ফেলতে হবে, না হলে করতে গেলে ঝামেলা হবে। 1 টেল না 2 টেল, টাইপ 1 এরো না টাইপ 2 এরো, লেভেল অফ সিগনিফিকেন্স কত, ডিগ্রিজ অফ ফ্রিডম কত, পাওয়ার টেস্ট বের করতে বললো কি না, তারপরে কি বলে যেটা নাল হাইপোথিসিস কি, অল্টারনেটিভ হাইপোথিসিস কি, মিন জানি না, ভেরিয়েন্স জানি কি জানি না জানলে কোত্থেকে বের করব, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে যদি সম্যক ধারণা তুমি লাভ করতে পারো
টেস্ট অফ হাইপোথিসিসের প্রবলেম কোনো সমস্যা না, প্রবলেম মানে নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো আপাতত এই পর্যন্তই শেষ, করতে থাকো, যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি আবার হেল্প করবো। ওকে, বাই।